শীতের রাত, বাইরে তুষার পড়ছে, তাপমাত্রা শূন্যের নিচে ৩ ডিগ্রি। আপনি হয়তো বসে আছেন আপনার শোবার ঘরে, অলস দৃষ্টিতে দেখছেন নিজের স্ত্রী সন্তানদের। ঠিক তখনই দরজায় ঠক ঠক। দরজা খুলতেই অজানা পরিচয়ের কিছু মানুষের হাতে বন্দী হলেন আপনি। আপনাকে নিয়ে যাওয়া হলো এমন এক দালানে যেখানে কোনো শব্দ নেই কোনো মানুষের গলার স্বর। এমনকি আপনাকে পাহারা দিতে থাকা গার্ডরাও টু শব্দটি পর্যন্ত করবে না। নিজের ভেতর যোগাযোগ করতে চাইলেও ব্যবহার করবে বিশেষ ক্লিক ক্লিক সাউন্ড। বলছি লুবাস্কার কথা। কেজিবির নাম নিশ্চয়ই আপনি শুনেছেন। সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির হেডকোয়ার্টার ছিল এই লুবাস্কা। সোভিয়েত আমলের বন্দী এবং রাষ্ট্রদ্রোহীদের রাখা হতো ঠিক এরকম বন্দিশালায়। রাশিয়ার পূর্বপুরুষ সোভিয়েত ইউনিয়নকে নিয়ে প্রচলিত আছে এমন অনেক গল্প। পশ্চিমা প্রোপাগান্ডার অতিরঞ্জিত চাদরে যেমন রঙিন হয়েছে অনেক কিছু, তেমনি এর ফাঁকে ফাঁকে রয়েছে অনেক সত্যের ছোঁয়া। তবে রাশিয়াকে নিয়ে এত জল্পনা কল্পনার পরেও একটি বিষয় কিন্তু কোনো ভুল নেই। পৃথিবীর সবচেয়ে বড় দেশ এবং দ্বিতীয় শক্তিশালী দেশ কিন্তু রাশিয়া। কিন্তু কিভাবে এলো তাদের এই শক্তি? রাশিয়ান সভ্যতার শুরুটা কোথায়? এইসব প্রশ্নের উত্তর নিয়েই থাকছে আজকের ভিডিও। সে নবম শতাব্দীর কথা। রাশিয়ান সভ্যতার গোড়াপত্তন হয় ভাইকিংদের হাত ধরে। কিন্তু গোড়াপত্তন হলেও 1237 থেকে 1480, প্রায় 250 বছর রাশিয়ানরা ছিল মঙ্গলদের পদানত হয়ে। সেই পরাধীনতা থেকে তাদের রক্ষা করে আইভান দ্য গ্রেট। এরপরে তারই নাতি আইভান দ্য টেরিবলের মাধ্যমে শুরু হয় রাশিয়ান জারতন্ত্র। আর তারপরে আসে 300 বছরের রোমানভ সাম্রাজ্য। কিন্তু এই রোমানভ রাজবংশের শেষটা ছিল খুবই করুণ। 1894 সালের মে মাসে ক্ষমতায় বসেন শেষ জার নিকোলাস দ্য সেকেন্ড। কিন্তু তিনি তখনও জানতেন না তার ভাগ্যে কি লেখা আছে। তার আমলেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। জারের নির্দেশে রাশিয়ানরা যুদ্ধে গিয়েছিল ঠিকই, কিন্তু তাদের কাছে ছিল না কোনো অস্ত্র, ছিল না বুলেট। চিন্তা করুন, আপনি যুদ্ধক্ষেত্রে একজন যোদ্ধা, কিন্তু আপনার কাছে রাইফেল দূরে থাক, কোনো আধুনিক অস্ত্রশস্ত্র পর্যন্ত নেই। আপনাকে অপেক্ষা করতে হবে কখন প্রতিপক্ষ ঘায়েল হবে, এরপর তার অস্ত্র নিয়ে আপনি যুদ্ধ করবেন। এমনটি ছিল প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ান সৈন্যদের অবস্থা। আর এর জন্যই প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 1,80,00,000 রাশিয়ান সেনা প্রাণ হারায়। মৃত্যু হয় আরও 1.5 কোটি সাধারণ নাগরিকের। একই সাথে চলতে থাকে প্রবল দুর্ভিক্ষ, ফলে না খেয়ে মরতে থাকে শিশুরা। এমন ভয়াবহ অবস্থায় ফুঁসে ওঠে রাশিয়ান জনগণ। কারখানা শ্রমিকেরা নেমে আসে বেতনের দাবিতে, সন্তান বুকে নিয়ে মারা নেমে আসে খাবারের দাবিতে। ফলাফল প্রায় 100 লোককে নির্মমভাবে হত্যা করা হয় মার্চের 8 তারিখ। বারুদে আগুন দেওয়ার মতো জ্বলে ওঠে সমগ্র রাশিয়া। পরের দিন আন্দোলনে অংশ নেয় রাশিয়ান সেনাবাহিনী। ফলে পতন ঘটে জার নিকোলাসের। নিকোলাসের পতনের পর ক্ষমতা চলে যায় রাশিয়ার অন্তর্বর্তী সরকারের কাছে। কিন্তু পরিস্থিতি সামলাতে সেই সরকার ছিল পুরোপুরি অক্ষম। আর তখনই এই অবস্থার সুযোগ নেয় জার্মানি। রাশিয়ান সরকার যখন নিজেদের মাথার চুল ছিঁড়ছিল, তখন জার্মানির সাহায্যে রাশিয়াতে পৌঁছে যায় ভ্লাদিমির লেনিন। আর তখনই খেলায় অংশ নেয় লেনিনের বলশেভিক পার্টি। 1917 সালের নভেম্বর মাসে গঠিত হয় বিশ্বখ্যাত লাল বিপ্লব। এই একটি বিপ্লবই পুরো শতাব্দীর জন্য পৃথিবীর মোড় ঘুরিয়ে দিয়েছিল। ক্ষমতায় এসেই লেনিন জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য ও অটোম্যানদের সাথে এক চুক্তি করে। এই চুক্তি অনুসারে 1 বর্গ মাইল অঞ্চল ছেড়ে দেয় রাশিয়া এবং অবশেষে ইস্তফা দেয় প্রথম বিশ্বযুদ্ধ থেকে। কিন্তু পরের 4টি বছর ছিল লেনিনের জন্য আরও অনেক কঠিন সময়। বিশ্বযুদ্ধ শেষ হলেও গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে রাশিয়ায়। বলশেভিক পার্টি ও জারতন্ত্রের অনুসারীদের মধ্যে সেই যুদ্ধে জয়ী হয় ভ্লাদিমির লেনিন। অবশেষে 1922 সালে গঠিত হয় বিশ্বের প্রথম সোশ্যালিস্ট দেশ, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস। কিন্তু গৃহযুদ্ধের ডামাডোলে কি হয়েছিল সম্রাট দ্বিতীয় নিকোলাস এবং তার পরিবারের? সেই প্রশ্নের উত্তর চেপে রাখা হয়েছিল সোভিয়েত ইউনিয়নের পতনের প্রায় আগ পর্যন্ত। শুধু জানানো হয়েছিল মারা গেছে সম্রাট, কিন্তু বাস্তবতা ছিল তার থেকে অনেক নিষ্ঠুর। 1918 সালের কথা। সম্রাট ও তার পরিবার গত 8 মাস ধরে ছন্ন ছাড়ার মতো ঘুরছেন, কিন্তু সম্রাট ও তার স্ত্রী আলেকজান্দ্রিয়া তখনও আশা ছাড়েননি। তাদের দৃঢ় বিশ্বাস ছিল পালিয়ে যেতে পারবেন তারা, আশ্রয় নেবেন ফ্রান্স অথবা ব্রিটেনে।
এরই মাঝে তাদের নিয়ে আসা হয় ক্যাটেরিনবার্গের শহরের একটি জীর্ণ বাড়িতে। জুলাইয়ের 17 তারিখ রাতে তাকে নিতে আসে একদল সৈনিক। সম্রাট পরিবার ভাবে হয়তো আবারও বাড়ি বদলানোর সময় এসেছে। সব গুছিয়ে সৈন্যদের পিছু নেয় তারা, আর তখনই উল্টো গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাদের। মারা যান সম্রাটের স্ত্রী ও তাদের 5 সন্তান। এভাবেই রক্তের মধ্য দিয়ে লেনিনের শাসনের ভিত গাঁথা হয়। আর এই সত্য লুকিয়ে রাখা হয়েছিল প্রায় 80 বছর। লেনিনের পরে সবচেয়ে বেশি যেই সোভিয়েত লিডারের নাম শোনা যায় সে স্তালিন। লেনিনের মৃত্যুর পর স্তালিন সুকৌশলে নিজেকে লেনিনের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে তুলে ধরেন। একই সাথে টোটোলস্কির মতো অন্যান্য নেতাদের সরিয়ে সোভিয়েত ইউনিয়নের একচ্ছত্র অধিপতি বনে যান স্তালিন। কিন্তু স্তালিনের আমলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি ছিল জানেন? মৃত সোভিয়েত ইউনিয়নের পতনের পর সোভিয়েত আর্কাইভ ঘেঁটে স্তালিনের শাসন আমলের ভয়াবহতার কিছুটা ধারণা পাওয়া যায়। সোভিয়েত আর্কাইভ অনুযায়ী 1921 থেকে 1953 এর মধ্যে প্রায় 8 লক্ষ লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই সময় রাজনৈতিক ও স্পর্শকাতর বন্দীদের আটকে রাখা হতো গুলাগ নামের বিশেষ জেলখানায়। এই গুলাগেই প্রাণ হারায় 17 লাখের বেশি মানুষ। জাতিগত অত্যাচারের ভয়াবহ উদাহরণ তৈরি করে স্তালিন। তার নির্দেশে জমির ব্যক্তি মালিকানা বাতিল করা হয়। কিন্তু ইউক্রেনের কুলাগ জনগোষ্ঠীদের ছিল বিপুল জমি জমা। তাই কুলাগরা স্তালিনের বিরোধিতা করায় ভয়াবহ রোষের মুখে পড়ে। বিপ্লব বিরোধী আখ্যা দিয়ে প্রচণ্ড অত্যাচার করা হয় কুলাগদের। বাড়িঘর ছেড়ে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করতে বাধ্য করা হয়। আর এইভাবে প্রাণ হারায় প্রায় 4 লক্ষ কুলাগ। এছাড়াও স্তালিনের আমলের সোভিয়েত ইউনিয়নে ভয়াবহ দুর্ভিক্ষের সম্মুখীন হয়। 1932 থেকে 33 মাত্র 1 বছরের ভেতর প্রাণ হারায় 55 থেকে 65 লাখ মানুষ। আর এই দুর্ভিক্ষকে অনেক ইতিহাসবিদ মানবসৃষ্ট বলেও দাবি করেন। এমনকি এই দুর্ভিক্ষে মারা যাওয়া প্রায় 33 থেকে 38 লক্ষ ইউক্রেনীয় মারা যাওয়ার দায়ও স্তালিনের উপরে চাপান কেউ কেউ, যা হলোডোর গণহত্যা নামে পরিচিত। সব মিলিয়ে মৃত্যুর আসল সংখ্যাটা আসলে কত ছিল? ইতিহাসবিদ রবার্ট কনকোয়েস্টের বই অনুসারে স্তালিনের শাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে প্রায় 2 কোটি মানুষ মৃত্যুবরণ করেন। এই স্তালিনের আমলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয় সোভিয়েত ইউনিয়ন। তবে আপনি জানেন কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ব্যাপারে জার্মানিকে এককভাবে দায়ী করা হলেও এখানে সোভিয়েতদেরও রয়েছে যথেষ্ট ভূমিকা। পোল্যান্ড দখল করে নেওয়া ছিল বিশ্বযুদ্ধের সল্টেতে আগুন দেওয়ার, আর সেই আগুনটা কিন্তু জার্মানি আর সোভিয়েত ইউনিয়ন মিলেই নিয়েছিল। পোল্যান্ডকে শুধু দখলই নয়, বরং স্তালিনের সম্মতিতে যুদ্ধবন্দী প্রায় 22,000 পোলিশ অফিসারকে হত্যা করা হয়। এরপরে অবশ্য হিটলারের সাথে চুক্তি করার মজা টের পায় স্তালিন। 1941 সালের 22 জুন সমস্ত চুক্তি ভেঙে প্রবল শক্তি নিয়ে রাশিয়াকে আক্রমণ করে বসে হিটলার। যদিও এই আক্রমণের ব্যাপারে স্তালিনকে অনেক আগে থেকেই মিত্রশক্তি সতর্ক করে আসছিল, তবুও স্তালিন পাত্তা দেয়নি। ফলস্বরূপ খুব অল্প সময়ের ভেতরেই রাশিয়ার বিশাল অংশ দখল করে নেয় জার্মানি। কিন্তু বাংলাদেশের যেমন জেনারেল মনসুর, তেমনি রাশিয়ার জেনারেল উইন্টার দাঁতে দাঁত চেপে জার্মানদের বিরুদ্ধে টিকে থাকে রাশিয়া। আর ততদিনে শুরু হয় শীতকাল। কিন্তু হিটলারের সৈন্যদের ছিল না কোনো শীতের কাপড়। অন্যদিকে রাশিয়ান সৈন্যরা বরাবরই ভয়াবহ শীতে যুদ্ধ করতে অভ্যস্ত। অতঃপর মোড় ঘুরতে থাকে যুদ্ধের। ব্যাটল অফ স্তালিনগ্রাডের কাছে অনেকটাই দুর্বল হয়ে পড়ে হিটলারের বাহিনী। যদিও নাজি জার্মানিকে হারানোর ক্রেডিট ইউরোপ আমেরিকা একাই নিতে চায়, কিন্তু গ্রাউন্ড ওয়ারফেয়ারে জার্মানিকে হারানোর অন্যতম ক্রেডিট আসলে সোভিয়েত ইউনিয়নেরই। 1946 সাল মার্চের 5 তারিখ উইনস্টন চার্চিল এক বক্তব্যে বলেন, "An iron curtain has descended across the continent." An iron curtain has descended across the continent. বিশ্বজুড়ে এটি আয়রন কার্টেন স্পিচ হিসেবে পরিচিত। আর এই স্পিচের মাধ্যমে শুরু হয় কোল্ড ওয়ার। যদিও বিশ্বযুদ্ধে আমেরিকার সোভিয়েত ইউনিয়ন এক পক্ষে যুদ্ধ করেছিল, তবুও 2 দেশ হয়ে ওঠে প্রতিপক্ষ। শুরু হয় ক্ষমতার লড়াই। সোভিয়েত লিডারদের চাওয়া ছিল সমাজতন্ত্রের বিস্তার ঘটুক পৃথিবীতে, আর আমেরিকানরা ছিল পুঁজিবাদের কাণ্ডারি। তবে কোল্ড ওয়ার নামে কোল্ড ওয়ার হলেও বিশ্বের নানা প্রান্তের যুদ্ধগুলোর ভয়াবহতার পেছনে কোল্ড ওয়ারই দায়ী। এর প্রথম প্রতিফলন ঘটে কোরিয়ান যুদ্ধে। 1945 সালে কোরিয়াকে এই সমাজতন্ত্র আর পুঁজিবাদের সূত্র ধরেই 2 ভাগ করা হয়। একই ঘটনা ঘটে জার্মানির ভাগ্যে। 1950 সালে যখন কোরিয়ান যুদ্ধ শুরু হয়, তখন 2 পক্ষকে বিপুল পরিমাণ সহায়তা করে 2 সুপার পাওয়ার, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে এই একই ধারা দেখতে পাবেন বহু যুদ্ধে।
ভিয়েতনাম যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ, অ্যাঙ্গোলা গৃহযুদ্ধ, আরব ইসরায়েল যুদ্ধ, গ্রিক গৃহযুদ্ধ, চীনের গৃহযুদ্ধ, কিউবান বিপ্লব, নিকারাগুয়ান যুদ্ধ, ইথিওপিয়ান গৃহযুদ্ধ, লাওস গৃহযুদ্ধ, কম্বোডিয়ান গৃহযুদ্ধ, এই প্রতিটি যুদ্ধেই দুই পক্ষকে সাপোর্ট করেছে হয় আমেরিকা না হয় সোভিয়েত ইউনিয়ন। খুব বেশি দূরে না, এমনকি বাংলাদেশের মুক্তিযুদ্ধেও একই ব্যাপারটা দেখা যায়। 1971 সালে পাকিস্তান পায় আমেরিকান সমর্থন, অন্যদিকে বাংলাদেশের সাথে ছিল সোভিয়েত ইউনিয়ন। এমনকি কিউবান মিসাইল ক্রাইসিসের মাধ্যমে সরাসরি আমেরিকা সোভিয়েত নিউক্লিয়ার যুদ্ধেরও প্রবল সম্ভাবনা ছিল। শুধু যুদ্ধ নয়, কে আগে মহাকাশ জয় করবে তা নিয়েও লাগে প্রতিযোগিতা। 1957 সালে বিশ্বের প্রথম কৃত্রিম স্যাটেলাইট স্পুটনিক 1 মহাকাশে পাঠিয়ে স্পেস রেসের শুরু করে সোভিয়েতরা। ইউরি গ্যাগারিনের নাম নিশ্চয়ই শুনেছেন। প্রথমবারের মতো মহাকাশে মানুষ পাঠানোর সাফল্যটাও সোভিয়েতদের ঝুলিতেই। কিন্তু এই স্পেস রেসে শেষ পর্যন্ত আমেরিকাই জয়ী হয়। 1969 সালে চাঁদে মানুষ পাঠিয়ে অবসান ঘটায় স্পেস রেসে। তবে সোভিয়েতদের কথা বলতে গেলে তাদের অস্ত্র ভাণ্ডারের কথা না বললেই নয়। বিশেষ করে বড় জিনিসের প্রতি সবসময় একটা বিশেষ দুর্বলতা কাজ করেছে তাদের। পৃথিবীর সবচেয়ে বড় বোমা জার বোমা, সবচেয়ে বড় হেলিকপ্টার মিলমি 26, সবচেয়ে বড় বিমান অ্যান্টনভ 225 মৃয়া, সবচেয়ে বড় সাবমেরিন আকুয়া ক্লাস সাবমেরিন, সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল RS-28 সারমাত, এই সবই সোভিয়েতদের আবিষ্কার। এমনকি পারমাণবিক বোমার জনক আমেরিকা থেকেও অনেক বেশি নিউক্লিয়ার ওয়ারহেড ছিল সোভিয়েতদের। সোভিয়েত ইউনিয়নের পতনের ঠিক আগে 1990 সালে তাদের নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা ছিল প্রায় 46,000। সোভিয়েত ইউনিয়নের আরেকটি অবিচ্ছেদ্য অঙ্গ ছিল কেজিবি। বহিঃশত্রুর হাত থেকে রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ প্রায় সকল বিষয়ই ছিল কেজিবির প্রচ্ছন্ন প্রভাব। কমিউনিস্ট পার্টি বিরোধী যে কোনো জিনিস যে কোনো মূল্যে দমন করাই ছিল তাদের লক্ষ্য। তাদের মোটোই ছিল কমিউনিস্ট পার্টির ঢাল তলোয়ার। তবে কেজিবি নিয়ে বলতে গেলে তার শেষ হবে না। শুধু একটি তথ্যই দিয়ে রাখি, বর্তমানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেও একজন কেজিবির এজেন্ট। 45 বছরের কোল্ড ওয়ারের শেষে অবশেষে 1991 সালে 26 ডিসেম্বর পতন ঘটে সোভিয়েত ইউনিয়নের। জন্ম নেয় নতুন 15টি রাষ্ট্র, যার ভেতর সর্ববৃহৎ দুইটি আজ নিজেরাই যুদ্ধে ব্যস্ত। সোভিয়েত ইউনিয়নের পতনের পেছনে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এমন নানা কারণ ছিল, আর এর ফলাফল হয়েছিল দীর্ঘমেয়াদী। রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন ছিলেন পশ্চিমা ঘেঁষা। তার আমলে সামরিক দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়ে রাশিয়া, কিন্তু ভ্লাদিমির পুতিন হয়ে ওঠেন আশার আলো। 1999 সালে বরিস ইয়েলৎসিনের পদত্যাগের পরে সামরিক দায়িত্ব পান ভ্লাদিমির পুতিন। এরপর প্রায় 2 মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরে 1 মেয়াদে প্রাইম মিনিস্টার এবং আবার 3 মেয়াদে প্রেসিডেন্ট হয়েছেন তিনি। অর্থাৎ সহজ বাংলায় বললে 1999 সাল থেকে এখন পর্যন্ত রাশিয়ার একচ্ছত্র অধিপতি ভ্লাদিমির পুতিন। পুতিনের নেতৃত্বে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে রাশিয়া। সোভিয়েত আমলের মতো পরাশক্তি না হলেও আমেরিকার পরে যেই নামটি আজও ভেসে ওঠে সেটি রাশিয়ান ফেডারেশন। আর সোভিয়েত ইউনিয়ন আজ শুধু স্মৃতিকথা হলেও সোভিয়েতদের এমন কিছু এক্সপেরিমেন্ট আজও বিভিন্ন মানুষকে তাড়া করে বেড়ায়। তেমন ভয়ঙ্কর এক্সপেরিমেন্টগুলো রাশিয়ার আমলে আবারও শুরু হয়েছে কিনা তা হয়তো আমরা এখনো জানি না। কিন্তু নিজেদের হারানো শক্তি পুনরুদ্ধার করতে রাশিয়া যদি আবারও গোপনে সেই সব এক্সপেরিমেন্ট শুরু করে তাহলে কি খুব অবাক হবেন? আমি হব না। আর যদি আপনারা চান তাহলে তেমনই কিছু গোপন প্রজেক্ট এবং ভয়ঙ্কর এক্সপেরিমেন্টের গল্প নিয়ে আসতে পারি সামনের কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই।